সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সালমা খাতুন, সৃষ্টি সেন্টার স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী। আজকে তোমাদের আমি গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস দেব। দেখো, গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস 10ম অধ্যায়, পার্ট 4 লিপিড বা ফ্যাট ও ভিটামিন। কি বললাম? পার্ট 4 লিপিড বা ফ্যাট ও ভিটামিন। সবাই একটু দেখো, আজকে শিক্ষণফল হচ্ছে স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ, খাদ্যের উৎস, স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থের অভাবজনিত ফল। তাহলে আজকে শিক্ষণফল কি? স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ, খাদ্যের উৎস, স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থের অভাবজনিত ফল। খাদ্যের 6টি উপাদানের মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাট সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। খাদ্যের যে 6টি উপাদান আছে তার মধ্যে স্নেহ পদার্থ বা ফ্যাট সবচেয়ে বেশি শক্তি উৎপন্ন করে। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এর উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রায় সব প্রাকৃতিক খাদ্যবস্তুর মধ্যে এই স্নেহ পদার্থের উপস্থিতি লক্ষ্য করা যায়। স্নেহ জাতীয় পদার্থগুলোকে ভাঙলে ফ্যাট, অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। কি পাওয়া যায়? ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। খেয়াল করো ভালো করে, স্নেহ পদার্থগুলোকে ভাঙলে ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারল পাওয়া যায়। স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ আছে কি? স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। স্নেহ পদার্থকে বৈশিষ্ট্য অনুযায়ী 2টি ভাগে ভাগ করা হয়। কি হয়? বৈশিষ্ট্য অনুযায়ী 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঠিন স্নেহ, একটা হচ্ছে তরল স্নেহ। একটা হচ্ছে কঠিন স্নেহ, একটা হচ্ছে তরল স্নেহ। যেসব স্নেহ পদার্থ স্বাভাবিকভাবে চাপে কঠিন আকৃতি হয় তাদেরকে কঠিন স্নেহ বলে। যেসব স্নেহ পদার্থ স্বাভাবিকভাবে চাপে কঠিন অবস্থায় পরিণত হয় তাকে কঠিন স্নেহ পদার্থ বলে। তরল স্নেহ পদার্থ। কঠিন স্নেহ পদার্থ দেখো, যেমন পানি, চর্বি, মাখন। প্রাণীর চর্বিকে আমরা যদি তাপ দিই তাহলে ওটা আমাদের কঠিন আকার ধারণ করবে, ওটা আমাদের শক্ত হয়ে থাকবে, ওটা গলে যাবে না। তরল স্নেহ। যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে তরল অবস্থায় থাকে তাকে তরল স্নেহ বলে। কি বলে? তরল স্নেহ। যেসব স্নেহ পদার্থ স্বাভাবিক তাপে ও চাপে তরল অবস্থায় থাকে, তার আকার পরিবর্তন হয় না, সেগুলো হচ্ছে তরল স্নেহ। যেমন সয়াবিন তেল, সরিষার তেল ইত্যাদি। উৎস অনুযায়ী শ্রেণীবিভাগ। উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে 2টি ভাগে ভাগ করা যায়। আবার দেখো, উৎস অনুযায়ী প্রথম গেল কি? বৈশিষ্ট্য অনুযায়ী স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। বৈশিষ্ট্য অনুযায়ী 2টি ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কঠিন স্নেহ, একটা হচ্ছে তরল স্নেহ। এবার উৎস অনুযায়ী স্নেহ পদার্থকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। কয়টি ভাগে ভাগ করা যায়? 2টি ভাগে ভাগ করা যায়। উদ্ভিজ্জ স্নেহ, পানিজ্জ স্নেহ। কি স্নেহ? উদ্ভিজ্জ স্নেহ আর বাণিজ্য স্নেহ। যেসব স্নেহ পদার্থ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ স্নেহ বলে। উদ্ভিজ্জ স্নেহ কোনগুলো? যেসব পদার্থ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায়, যেসব পদার্থ উদ্ভিদ জগৎ থেকে পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ স্নেহ বলে। যেমন নারকেল তেল, সরিষার তেল ইত্যাদি। যেমন নারকেল তেল, সরিষার তেল ইত্যাদি। নারকেল তেল আমরা হচ্ছে উদ্ভিদ, গাছ থেকে নারকেল পাই, সেখান থেকে তেল তৈরি হয়, এই জন্য নারকেল তেল হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ। সরিষার তেল, সরিষা গাছ থেকে সরিষাটা আমরা পাই, সেখান থেকে তেলটা তৈরি হয়, এই জন্য উদ্ভিজ্জ স্নেহ। পানি স্নেহ। যে সকল স্নেহ পদার্থ পানি জগৎ থেকে পাওয়া যায় তাকে পানি স্নেহ বলে। যে সকল স্নেহ পদার্থ পানি জগৎ থেকে পাওয়া যায় সেগুলোকে পানি স্নেহ বলে। যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল। গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল। যেমন গরুর চর্বি, ঘি, মাখন, মাছের তেল। তাহলে আমরা দেখলাম স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ। স্নেহ পদার্থকে প্রধানত 2টি ভাগে ভাগ করা যায়। ক নাম্বার হচ্ছে বৈশিষ্ট্য অনুযায়ী আর খ নাম্বার হচ্ছে উৎস অনুযায়ী। বৈশিষ্ট্য অনুযায়ী 2টি ভাগে ভাগ করা যায়, কঠিন স্নেহ, তরল স্নেহ। উৎস অনুযায়ী 2টি ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে উদ্ভিজ্জ স্নেহ আর প্রাণিজ স্নেহ।
উদ্ভিজ্জ স্নেহ দেখলাম, প্রাণীজ স্নেহ দেখলাম। দেখো উদ্ভিদ থেকে পাওয়া স্নেহগুলো আমাদের উদ্ভিজ্জ স্নেহ, আর পানি থেকে যেসব পদার্থ পাই সেগুলো হচ্ছে প্রাণীজ স্নেহ। এবার আমরা ফিরে যাই, দেখো খাদ্যের উৎস। স্নেহ পদার্থে যে খাদ্যের উৎস আমরা পেয়ে থাকি সেগুলো দেখো প্রথম শ্রেণীর স্নেহ। এখানে স্নেহের পরিমাণ 90% থেকে 100% পাওয়া যায়। প্রথম শ্রেণীর স্নেহ থেকে পরিমাণ পাওয়া যায় খাদ্যের মধ্যে 90 থেকে 100%। যেমন পাই সয়াবিন তেল, ঘি, মাখন, সরিষার তেল, কড মাছের তেল, শাক মাছের তেল ইত্যাদি। প্রথম শ্রেণীর স্নেহ তাহলে কি থেকে পাই আমরা? সয়াবিন তেল, ঘি, মাখন, কড মাছের তেল, শর্করা, শাক মাছের তেল ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর স্নেহ, এখানে স্নেহ পরিমাণ 40 থেকে 50% থাকবে। দ্বিতীয় শ্রেণীর স্নেহ পদার্থে স্নেহের পরিমাণ থাকবে 40 থেকে 50%। কত পার্সেন্ট? 40 থেকে 50%। বিভিন্ন ধরনের বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, নারিকেল ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর স্নেহ এখানে 40 থেকে 50% থাকবে খাদ্যের মধ্যে, যেমন বাদাম, চীনা বাদাম, কাজু বাদাম, পেস্তা বাদাম, আখরোট, নারিকেল ইত্যাদি। এবার দেখবো তৃতীয় শ্রেণীর স্নেহ। তৃতীয় শ্রেণীর স্নেহ দেখো খাদ্যের মধ্যে আমরা পেয়ে থাকি 15 থেকে 20%। খাদ্যের মধ্যে থেকে আমরা তৃতীয় শ্রেণীর খাদ্যের মধ্যে থেকে পেয়ে থাকি স্নেহ পদার্থ 15 থেকে 20%। কোনগুলো খাদ্য থেকে পেয়ে থাকি? দেখো দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। তৃতীয় শ্রেণীর খাদ্য স্নেহ পদার্থ পেয়ে থাকি কোনগুলো খাদ্য থেকে? দুধ, ডিম, মাছ, মাংস, যকৃৎ ইত্যাদি। আমাদের খাদ্য দৈনিক ক্যালোরি 20 থেকে 25% স্নেহ পদার্থ থেকে গ্রহণ করা উচিত। আমাদের দেহে দৈনিক ক্যালোরি মেটানোর জন্য 20 থেকে 25% স্নেহ পদার্থ থেকে আমরা গ্রহণ করে থাকি। তাহলে খাদ্যের উৎস দেখলে, শ্রেণী বিভাগ দেখলাম, খাদ্যের উৎস। এবার আমরা ফিরে যাব স্নেহ পদার্থের কাজ। স্নেহ পদার্থ আমাদের শরীরে কি কি কাজ করে? স্নেহ পদার্থের প্রধান কাজ হলো তাপ শক্তি সরবরাহ করে। সর্বপ্রথম কাজ হলো কি? তাপ শক্তি সরবরাহ করে। আমাদের শরীরে তাপ শক্তি সরবরাহ করে। 1 গ্রাম স্নেহ পদার্থ থেকে দেহে 9 কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়। 1 গ্রাম স্নেহ থেকে দেহে 9 কিলো ক্যালোরি উৎপাদন হয়। দেহের শক্তি উৎপন্ন হিসেবে জ্বালানি রূপে সঞ্চিত হয়। দেহের যে শক্তি উৎপন্ন করে সেগুলো জ্বালানি হিসেবে আমাদের পুরো শরীরে সঞ্চিত হয়। খাদ্যের মাধ্যমে আমরা স্নেহ গ্রহণ করে থাকি। এই ক্যালোরি আমাদের শরীরে শক্তি উৎপন্ন করে এবং সঞ্চিত অবস্থায় থাকে এবং জ্বালানি রূপে সঞ্চিত হয়। এটা আমাদের শরীরে সম্পূর্ণরূপে জমে থাকে এবং সেখান থেকে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। জ্বালানির মতো করে আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হয়। 2 নম্বর দেখো, কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কোলেস্টেরল ও স্নেহ জাতীয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে আমাদের যে শরীরে কোষ প্রাচীর আছে সেখানে কোলেস্টেরল জাতীয় স্নেহ পদার্থের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্নেহ পদার্থ কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কোলেস্টেরল পরিবহনের ভূমিকা পালন করে। 3 নম্বর দেখো, ভিটামিন এ, ডি ও কে কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। স্নেহ পদার্থ আমাদের শরীরে কি কাজ করে? ভিটামিন এ, ডি, ই ও কে। এ, ডি, ই ও কে দ্রবীভূত করে দেহের উপযোগী করে তোলে। দেহকে উপযোগী করে তোলে। দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণের জন্য স্নেহ পদার্থের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেহের যে অভ্যন্তরীণ সংরক্ষণ অঙ্গগুলোকে আমাদের সংরক্ষণ করে, এটা কিসের মাধ্যমে? স্নেহ পদার্থের মাধ্যমে। দেহে যে আমাদের অভ্যন্তরীণ অঙ্গগুলো সংরক্ষণ করে সেগুলো আমাদের স্নেহ পদার্থের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। স্নেহ পদার্থের কাজ আমরা কি কি কাজ দেখলাম আরেকবার দেখিনি। স্নেহ পদার্থের প্রধান কাজ হচ্ছে তাপ শক্তি সরবরাহ করা। প্রধান কাজ কি? তাপ শক্তি সরবরাহ করা। দ্বিতীয় কাজ হচ্ছে কোষ প্রাচীরের সাধারণ উপাদান হিসেবে কোলেস্টেরল
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তৃতীয় কাজ হচ্ছে ভিটামিন এ, ডি ও কে কে দ্রবীভূত করে দেহের গ্রহণ উপযোগী করে তোলে। চার নম্বর কাজ হচ্ছে দেহের অভ্যন্তরীণ অঙ্গগুলোকে সংরক্ষণ করে স্নেহ পদার্থের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 5 নম্বর দেখো, দেহ থেকে তাপের অপচয় রোধ করে শরীরকে গরম রাখে। দেহ থেকে তাপের অপচয় রোধ করে শরীরকে গরম রাখে। স্নেহ পদার্থের প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে চর্মরোগ হাত থেকে রক্ষা করে। স্নেহ পদার্থ কি করে? প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড সরবরাহ করে আমাদের শরীরকে চর্মরোগ থেকে দূরে রাখে, চর্মরোগ থেকে দূরে রাখে। অভাবজনিত ফল, স্নেহ পদার্থের অভাবজনিত ফল। স্নেহ পদার্থের অভাবে আমাদের শরীরে কিসের অভাব দেখা দিবে? স্নেহ পদার্থের খাদ্যের অভাবে চর্বিতে দ্রবীভূত ভিটামিনের অভাব দেখা দিবে। দ্রবীভূত ভিটামিনের অভাব দেখা দিবে। স্নেহ পদার্থের খাদ্যের অভাবে চর্বিতে দ্রবীভূত ভিটামিনের অভাব দেখা দিবে। ত্বক শুষ্ক খসখসে হয়ে যাবে। স্নেহ পদার্থের অভাবে আমাদের কি হবে? ত্বক শুষ্ক ও খসখসে হয়ে যাবে। অবশ্যই ফ্যাটি অ্যাসিডের অভাবে শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। স্নেহ পদার্থের অভাবে আমাদের শরীর শুষ্ক হয়, ত্বক খসখসে হয় এবং শিশুদের দেহে একজিমা দেখা দিতে পারে। তাহলে আজকে আমাদের শিক্ষণ কি ছিল? স্নেহ পদার্থের শ্রেণীবিভাগ, খাদ্যের উৎস, স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থের অভাবজনিত ফল। আশা করছি তোমরা এগুলো ক্লাসে দেখবা এবং অবশ্যই বইটা ভালো করে পড়ে স্নেহ পদার্থের কাজ, স্নেহ পদার্থের অভাবজনিত ফল, শ্রেণীবিভাগটা মুখস্থ করে ফেলবা। এখন সবাই যেহেতু বাসায় আছো সেহেতু আশা করছি যে তোমরা ভালো করে পড়াশোনা করবে এবং নিয়মিতভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করবা। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।